আপনাদের সবাইকে ভূত মামা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আপনার জন্য রক্তপিচাস গল্পের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি এখনো পর্যন্ত রক্তপিচাস গল্পের বাকি পর্বগুলো না শুনে থাকেন তাহলে এখনই যেয়ে শুনে আসুন। ডেসক্রিপশনে বাকি পর্বগুলোর লিঙ্ক দেওয়া থাকলো এবং আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অনুসরণ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। কথা না বাড়িয়ে শুরু করছে আমাদের আজকের গল্প। দরজা খুলতে যাব অমনি আমার বিবেক বলে উঠল, এই রক্তপিচাস খুবই শক্তিশালী, কখনোই একা এর সাথে পেরে ওঠা সম্ভব নয়। যদি তার সামনে আমি এখন যাই তাহলে আমার মৃত্যু অনিবার্য। আমার হাতটা ছিটকিনিটা থেকে সরে এলো। কিছুই করার নেই, শুধু বসে বসে দেখতে হবে। দরজার ফাঁক দিয়ে আবার ভালো করে চোখ দিলাম, কিন্তু সমস্যা হচ্ছে, কারণ দরজার ফাঁক ফোকর দিয়ে খুব স্বল্প জায়গা দেখতে পাচ্ছি। ইচ্ছে মতো এদিক ওদিক ঠিকঠাক দেখতে পারছি না। বুকের ভেতর একটু ভয় ভয় করছে। সেই পায়ের শব্দটাও হঠাৎ করে বন্ধ হলো কেন? রক্তপিশাচের কি কোনো মতলব আছে নাকি? এসব ধূর্ত প্রাণীর অভিসন্ধি একদমই বোঝা যায় না। প্রায় 15 মিনিট চুপচাপ থাকার পর ক্ষীণ এবং মৃদু আওয়াজ শুনলাম, যেন কেউ কোনো ভারী কিছু টানছে, আর তার হাতে জোর আনতে মুখ দিয়ে একটা শব্দ করছে, আর সেই সাথে ঝুমুর ঝুমুর শব্দ হলো। সে শব্দটা আস্তে আস্তে আমার আর ভবানী বাবুর ঘরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারপর শুনলাম সেই শব্দটা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। বুঝলাম ছাদের দিকে যাচ্ছে। তারপর শুধু ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। সারা রাত এক প্রকার আধ ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আজ রাত পায়ের আওয়াজ শুনলাম। সেটা কি রক্তপিশাচের আওয়াজ? তা না হলে এত রাতে এখানে আসবেই বাকি। তবে আজ হঠাৎ নুপুরের ধ্বনির মতো ঝুমুর ঝুমুর শব্দ হলো কেন? সূর্যের আলো এই শ্রাবণ মেঘের ভেতর দিয়ে যখন পৃথিবীর বুকে এসে থামল, তখন নিঃশব্দে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। অত্যন্ত জলাভরে যেন আকাশের মেঘগুলো ভারী হয়ে রয়েছে। ভবানীবাবু হয়তো এখনো ঘুমাচ্ছেন। তার ঘর থেকে ক্ষীণ নাক ডাকার শব্দ ভেসে আসছে। আমি বারান্দার বুকের উপর ঝুঁকে ভালো করে দেখতে লাগলাম কোনো প্রাণীর চিহ্ন বা অস্বাভাবিক কিছু আছে কিনা। সব ভালো করে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে যখন ছাদে উঠলাম, দেখি ছাদের দরজার ছিটকিনিটা খোলা এবং একটু ফাঁক করে ভেজানো অবস্থায় রয়েছে। দরজাটা ঠেলে ছাদে উঠে সেখানে কিছুক্ষণ পায়চারি করলাম। তারপর আবার নিচে নামার সময় হঠাৎই সিঁড়ির একটা কোণে চোখ আটকে গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছোট্ট সোনালী রঙের পাতলা জিনিসটা হস্তগত করলাম। সেটা ধরে একটু নাড়াচাড়া করলে ভেতর থেকে শব্দ ভেসে আসে, আর সেই শব্দটা রাতের ঝুমুর ঝুমুর আওয়াজের ক্ষুদ্র সংস্করণ মাত্র, অর্থাৎ সেই রহস্যময় নুপুরের একাংশ। সেই ছোট জিনিসটা রহস্য উদ্ঘাটনে আমাকে যথেষ্ট সাহায্য করবে। ছোট একটা স্বস্তিসূচক দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলাম। গতকাল রাতে শোবার ঘরটা ত্যাগ করে আমার আগের ঘরটায় চলে এলাম। জিনিসটাকে যত্ন করে টেবিলের একটা কোণে লুকিয়ে রাখলাম। ভাবছি এই কথাটা ভবানীবাবুকে বলবো না। ভবানীবাবু এমনিতে গম্ভীর প্রকৃতির হলেও ভেতরে উত্তেজনা আর ছটফটানি ভাবটা বেশি। ভবানীবাবু আজ একটু বেলা করে উঠলেন। যখন আমার কাছে এলেন ঘড়িতে তখন প্রায় 10:45। ভদ্রলোককে দেখে মনে হচ্ছিল যেন ঘুম থেকে উঠে সোজা আমার কাছেই চলে এসেছেন, আর আমি অসম্পূর্ণ ম্যাঘভেদ নাটকের বাকিটুকু সমাপ্ত করছিলাম। ভদ্রলোককে দেখে বললাম, আসুন ভবানীবাবু। গতকাল রাতে কি এসেছিল কি? ভবানীবাবুর গলায় ব্যস্ততার সুর। হ্যাঁ, এসেছিল। তারপর? বোধহয় কোনো কারণবশত সে ঠিকমতো রক্তপিশাচের রূপ ধারণ করতে পারেনি। তার মানুষ্যরূপের পরিবর্তন না হওয়ায় সে শেষমেশ চলেই যায়। তাহলে আমার অনুমানে ঠিক ছিল। অনুমান? দেখলেন তো ভবানীবাবু, এই অনুমানটাই কিন্তু আমাকে বিচক্ষণ করেছে। আচ্ছা, সেসব কথা পরে হবে। আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। ভবানীবাবু এতক্ষণ দাঁড়িয়েছিলেন। একটা চেয়ার টেনে বসে বললেন, হ্যাঁ বলো। আপনার যে আগে রান্নার লোক ছিল, অর্থাৎ ইন্দুপিসি, কবে কাজ ছেড়ে দিয়েছেন? এই তো মাঝখানেক তো হয়ে গেল। যখন তিনি কাজ ছেড়েছিলেন তখন কি রক্তপিশাচের উপদ্রব শুরু হয়েছিল? ভদ্রলোক একটু ভেবে বললেন, হ্যাঁ হয়েছিল। উপদ্রবের 3 দিনের দিন কাজ ছেড়ে দেন তিনি। একটু দম নিয়ে বললাম, আচ্ছা, আপনি ওনাকে কি বলে ডাকতেন? আমি তো ইন্দু দিদি বলে ডাকতাম, যদিও আমার থেকেও ছোট ছিল। কোথায় থাকেন? ওই যে শ্মশানের মোড়ে, পাশের একটা পাকা বাড়িতে। পাকা বাড়ি? বেশ। আচ্ছা শুনুন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, শীতলদের বাড়ি যেতে হবে। নিশ্চয়ই, বলে ভবানীবাবু উঠে গেলেন। আর আমি বিছানায় হেলান দিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। কোথায় যেন একটু ফাঁকফোকর আছে, সেজন্য আমার ভাবনাকে বারবার জোড়া লাগাতে গিয়েও পারছি না। সকালের খাবার খেয়ে তৈরি হয়ে শীতলদের বাড়ির দিকে আমি আর ভবানীবাবু নেমে পড়লাম। ভবানীবাবু বাড়ি থেকে শীতলদের বাড়ি খুব একটা বেশি দূরে নয়।
বর্ষার ফলে এখানকার কাঁচা রাস্তাগুলো একেবারে থকথক করছে। কোনো মতে সাবধানে পা ফেলতে ফেলতে এগিয়ে গেলাম। মিনিট 15-র মধ্যে শীতলদের বাড়ি পৌঁছে গেলাম। টিনের তৈরি একখানা বড় ঘর, আর তার সামনে পিছনে সবজি আর ফুলের বাগান। বেশ সুন্দর লাগছে। বৃষ্টির তাণ্ডবে গাছগুলো নেতিয়ে যায়নি, বরং আরও ঊর্ধ্বমুখী হয়েছে। দেখলাম শীতলের বাবা উঠানের মধ্যে চুপচাপ বসে আছেন। বুঝলাম ছেলের মৃত্যু এখনো তিনি মেনে নিতে পারেননি। আমাদের দুজনকে তার ঘরের দিকে আসতে দেখে কোনো মতে উঠে স্বাগত জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ভবানীবাবু বললেন, না ভাই তপন, এখন কিছুই করতে হবে না তোমাদের। আমরা যেমন এসেছি তেমন চলে যাব। তপন অর্থাৎ শীতলের বাবা কোনো মতে জড়ানো গলায় বললেন, তা কি করে হয় কর্তা? ভবানীবাবু সেই কথায় কর্ণপাত না করে বললেন, হৈমাবতী কেমন আছে? তপনবাবুর মুখটা আরও কালো হয়ে গেল। মুখে কোনো কথা নেই তার। এক দুঃসহ বেদনা কোনো মতে সহ্য করছেন তিনি। তবুও বললেন, চলুন ভেতরে, দেখতে পাবেন। আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের পরিবেশ দেখলে বোঝা যায় কি পরিমাণ ঝড় বাড়ির উপর দিয়ে বয়ে গেছে। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এদিকে ওদিকে। তবুও এত কিছুর মধ্যে যেন একটা পরিপাটি ভাব রয়েছে। প্রথমে ঘরটার পাশের ডান দিকে একটা ছোট ঘর রয়েছে। সেই ঘরের বিছানার মধ্যে মৃতের মতো পড়ে রয়েছেন শীতলের মা। ছেলের নামে প্রলাপ বকে চলেছেন রীতিমতো। অতিরিক্ত ক্রন্দনের ফলে চোখ মুখ আশ্চর্য রকম ফুলে গেছে তার। মুখের ফর্সা রঙের মধ্যে গভীর লালচে ভাব ফুটে উঠেছে। শীতলের মার মাথার কাছে একজন সদ্য বিবাহিতা কম বয়সী যুবতী মেয়ে বসে আছে। গায়ের রং সামান্য চাপা, লম্বা ছিপছিপে দেহের গড়ন, আর তার চোখের মধ্যে প্রখর বুদ্ধি যেন লুকিয়ে আছে। সে চোখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। এমন বাঙালি গ্রাম্য নারীর চোখ যে এতটাই তিক্ততাপূর্ণ সেটা একেবারে বোধগম্য ছিল না আমার। ঘরে অচেনা পুরুষের আগমনে যে বাঙালি নারীরা সংকোচে দাঁড়িয়ে যায় বা সরে পড়ে, তার মধ্যে এমন কোনো ভাবই ফুটে উঠল না। বুঝলাম অন্তর থেকে এই মেয়েটি খুব শক্তিশালী। তপনবাবু বললেন, এ আমার বোন উর্মিলা। উর্মিলা এইভাবে বসে থেকে শীতলের মার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলো। আমাদের দিকে শুধু একবার মুখ তুলে তাকিয়েছিল। আমি আর ভবানীবাবু একপাশে জড়সড় হয়ে বসলাম। বাঙালি মেয়েরা অতিরিক্ত স্বামীর বাধ্য বা স্বামীকে ভালোবাসে বলে তার স্বামী যা বলে তাই সে পরম চিত্তে গ্রহণ করে। নারীর মহৎ সহ্য ক্ষমতার কৃপায় যে একটা সংসার কত সুন্দর হয়ে ওঠে তা আর কেউ বিচার করে না বা করি না। তাই আমরা তাদের দুর্বল অবলা ভাবি। কিন্তু তাদের অন্তরের দৃষ্টি যদি আমরা দেখতে পেতাম, বোধহয় অবলা কথাটির জন্ম একেবারেই হতো না। উর্মিলার দীপ্ত চাহনি ভবানীবাবু আর আমার মতো বলিষ্ঠ পুরুষ মানুষকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। আমরাই যেন ভেতরে ভেতরে সংকুচিত হয়ে চুপসে যেতে লাগলাম। একটু সময় নিয়ে শীতলের মাকে বললাম, আপনাকে দু একটা প্রশ্ন করার ছিল, আমি কিছু জানতে চাইছি। উর্মিলা এবার বলল, বৌদি, তারা তোমার কাছ থেকে কিছু জানতে চায়, কথা কও। উর্মিলার মা ব্যস্ত হয়ে পড়লেন। কে কে? শীতল বুঝি? ততনবাবু দৃঢ়স্বরে বললেন, মুখ তুলে ভালো করে চাও, এরা শীতলের খুনিকে ধরিয়ে দেবে। তুমি শুধু ওদের কয়েকটা উত্তর দাও। হৈম। এবার শীতলের মা আমাদের দিকে মুখ করে তাকালেন। কান্নায় ফুলে যাওয়া চোখ দিয়ে তিনি আদৌ চোখ মেলে তাকিয়েছেন কিনা বুঝতে পারলাম না। তিনি ডুকরে কেঁদে উঠলেন এবং ক্রুদ্ধ স্বরে বললেন, সেই রক্তপিচাস আমার ছেলেকে মেরেছে, তাকে আমার চাই। আমি নিজ হাতে তাকে মারবো আমি। শান্ত স্বরে বললাম, আচ্ছা, আপনি তো শীতলের মৃতদেহকে প্রথম দেখেছিলেন? শীতলের মা আড়ষ্ট কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি প্রথম দেখেছিলাম। কেমন অবস্থায় ছিল? শীতলের মা কোনো উত্তর দিলেন না, শুধু শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। শীতল বাবু স্নেহসুলভ কণ্ঠে বললেন, দেখো হৈমাবতী, এনার কথার উত্তর দিলে খুব ভালো হয়। রক্তপিশাচ। ভবানীবাবুকে থামিয়ে দিয়ে শীতলের মা ঝঙ্কারময় সুরে বললেন, কি ভালো হবে? হ্যাঁ, কি ভালো হবে? এই অপয়া প্রাণীটিকে যদি সত্যি ধরার হতো তাহলে এতদিনই ধরে ফেলতেন, কোনো কাল বিলম্ব হতো না। শীতলের মা এখন হয়তো পুত্রের মৃত্যু বিশ্বাস করতে পারছেন না। ছেলের বিভৎসময় লাশের চিত্র চোখের সামনে ভেসে উঠলে তিনি কেঁপে কেঁপে ওঠেন। তাই আজ আমার এমন প্রশ্নটা বোধহয় একেবারে সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ বসে থেকে বুঝলাম, শীতলের মাকে যতই এখন প্রশ্ন করি না কেন, তিনি মুখে ঠোঁট দুটো জোড়া লাগিয়ে রেখেছেন। শেষে শ্রদ্ধা সহকারে উঠে গেলাম, আর সঙ্গে সঙ্গে একটা জায়গায় চোখ আটকে গেল আমার। উর্মিলার পায়ের মধ্যে চকচক করছে সোনালি রঙের নূপুর। পাশে আরেকটা টেবিলের ভর্তি জলের গ্লাস রাখা ছিল। অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, জল হবে কি উর্মিলা? ভীষণ তেষ্টা পেয়েছে। উর্মিলা উঠে গিয়ে সেই জলের গ্লাসটা নিয়ে এগিয়ে এসে আমার হাতে দিল। জল তো খেলাম ঠিকই, কিন্তু আমার কানে উর্মিলার পায়ের ঝুমুর ঝুমুর শব্দটা অট্টহাসি দিয়ে ঘুরপাক খাচ্ছে স্বাধীনভাবে। শিউরে উঠলাম।
রাতে যে ঝুমুর ঝুমুর আওয়াজ শুনেছি তার সাথে এর প্রায় মিল। চোখটা যথাসম্ভব নিচে নামিয়ে রাখলাম যাতে উর্মিলা আমার চোখের ভাষা বুঝতে না পারে। জল পুরোটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম, আর এমন ভাব করে খালি গ্লাসটা উর্মিলার হাতে দিয়ে বললাম, অনেক ধন্যবাদ। তারপর তপনবাবুর দিকে ফিরে বললাম, চলুন, আপনার থেকে না হয় উত্তরগুলো জানা যাবে। ঘর ছাড়ার আগে শীতলের মার কাছে দুবা এগিয়ে বললাম, দেখুন, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। রক্তপিশাচকে আমি ধরবার কোনো ত্রুটি রাখব না, তবে এটা জানিয়ে যাই, রক্তপিশাচ কিন্তু খুব সাবধানী, এমনই ধূর্ত সে, যেন মেঘনাদের মতো মেঘের আড়ালে আড়ালে থাকে। যাই হোক, আপনি আমার গুরুজনের সমান, আপনার আশীর্বাদ না পেলে হবে না বলে শীতলের মার পা দুটো ধরে প্রণাম করলাম। শীতলের মা এতে কোনো প্রতিক্রিয়া দেখালেন না। বাড়ি থেকে বাইরে বেরিয়ে পাশেই একটা বাঁশ ঝাড় চোখে পড়ল। তপনবাবু সেখানে গিয়ে একটা নিচু জায়গা দেখিয়ে বললেন, এখানেই। ভবানী বাবু মৃদুভাবে তপনবাবুর কাঁধ চেপে ধরলেন। বাঁশঝাড়ের ঠিক মাঝখানে নিচু মতো একটা জায়গা, সেখানে এখন কিছু মাটিতে প্রায় মিশে যাওয়া ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সেখানে একটু ঝুঁকে মাটিতে হাত দিয়ে বললাম, ঠিক এই জায়গায় পাওয়া গিয়েছিল? হ্যাঁ। হৈমর চিৎকারে সব ফেলে ছুটে এলাম, তারপর দেখি আমার ছেলেটা মরে এখানে পড়ে আছে। বুঝলাম। আচ্ছা, আপনার বোনটি কতদিন আগে এসেছেন এখানে? তপনবাবু বললেন, মাসখানেক হয়ে গেছে। উর্মিলার স্বামী? থাক, পারিবারিক ব্যাপার থাক, কিন্তু আমার চোখে যে ইতোমধ্যে চকচক করা শুরু করেছে সেটা বোধহয় এনারা কেউ টের পাননি। নিজেকে নিয়ন্ত্রণ করে আবার বললাম, আপনার ঘরে থাকাকালীন দেখলাম দুটো ছোকরা আমার দিকে কেমন উকি মেরে তাকাচ্ছিল। তারা আমার বড় দিদির দুই ছেলে, তুষার আর কাঞ্চন, বেড়াতে এসেছে। হঠাৎ আমার গ্রামে বেড়াতে শখ হলো তাদের। কতদিন হলো এখানে এসেছে? তপন বাবু একটু ভেবে নিয়ে বললেন, 1.5 মাস। আচ্ছা, আলাপ হলে মন্দ হতো না। এই তুষার, কাঞ্চন বলে তপনবাবু ডাক দিলেন। অমনি বাড়ির আড়াল থেকে ষণ্ডমার্কা দুটো ছোকরা এসে হাজির হলো। আমি তাদের ভালো করে নিরীক্ষণ করে শুধু একটা প্রশ্ন করলাম, তোমাদের দুজনের উচ্চতা কি সমান? দুজনে গম্ভীরভাবে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আর কিছু বললাম না, যা বোঝার বোঝা হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন রক্তপিচাস গল্পের 6ষ্ঠ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অনুসরণ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাফিস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। কে কে বাইরে? কে? আমি কে আপনি? আমি ভূত মামা। আপনি কি চান? আমি তো তোমাকে চাই। চলে যান এখান থেকে, চলে যান, চলে যান, প্লিজ চলে যান। না, কাছে আসবেন না। আমি একা থাকতে চাই না, আমি তোমাকে চাই। I don't want to be alone.